প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদেরকে আমি লেখচিত্র শিখিয়েছিলাম, মানে আয়তলেখ। মানে যে আমরা কিভাবে আহ, পরিসংখ্যানে যে উপাত্তগুলো আছে সেগুলো কিভাবে একটা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা তোমাদেরকে আমি শিখেছিলাম। তার ভিতরে একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে আয়তলেখ আঁকা। কিভাবে আয়তলেখ আঁকতে হয় সেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, ঠিক আছে? তা আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই পরিসংখ্যানের যে উপাত্তগুলো আছে সেই উপাত্তগুলো কিভাবে আমরা পাই চিত্রে বসাতে পারবো সেটা তোমাদের কাছে দেখাবো। বুঝতে পারছো বিষয়টা? দেখো, আজকের টপিকটা হচ্ছে পাই চিত্র। আমরা পাই চিত্রে কিভাবে আমরা বসাবো তথ্যগুলো সেটা আমরা এখন এখানে দেখাবো। এই শিক্ষার্থীদের বিষয়টা কি বুঝতে পারতেছো? আজকে যে টপিকটা হবে সেটা হচ্ছে কি পাই চিত্রের টপিক। তো তোমাদেরকে আমি এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা যে বললাম যে গত ক্লাসে যে পরিসংখ্যানে যে উপাত্তগুলো আছে সেই উপাত্তগুলোকে কিভাবে একটা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। তার ভিতরে একটা প্রসেস শিখেছিলাম, সেটা হচ্ছে যে আয়তলেখ আঁকা। কিভাবে আয়তলেখ আঁকতে হয় এটা তোমাদেরকে আমি দেখাইছিলাম। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পাই চিত্র, অর্থাৎ যে আমাদের যে পরিসংখ্যানের যে উপাত্তগুলো আছে সেই পরিসংখ্যান উপাত্তগুলোকে আমরা কিভাবে পাই চিত্রের মাধ্যমে প্রকাশ করব সেটা তোমাদেরকে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আগে প্রথমে জানায় রাখি এই পাই চিত্র আসলে বিষয়টা কি। তোমাদেরকে এটা আগে তোমাদেরকে বলতে হবে পাই চিত্র কি। তো পাই চিত্রটা হচ্ছে, মনে করো যে আমি একটা বৃত্ত আঁকলাম। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটা বৃত্ত আঁকছি। তা আমি একজন বলো তো দেখি, এই বৃত্তে এখানে কেন্দ্র থাকে। তোমরা কি বৃত্ত অধ্যায় শুরু করছো, মানে জ্যামিতিতে? জি স্যার। ওকে, তাই জ্যামিতিতে যে বৃত্তটা শুরু করে থাকো তাহলে এটা তো বুঝতে পারছো। তা বৃত্তের একটা কেন্দ্র থাকে। এখন একজন বলতে পারবা যে এই কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360। 360 ডিগ্রি। তাহলে এখানে কোণ উৎপন্ন করবে কত? 360 ডিগ্রি। যদিও আমি এটা ইংলিশে লিখে ফেললাম, এটা অবশ্য বাংলায় হবে, 360 বাংলায় হবে। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমরা এখন বুঝতে পারতেছি যে একটা বৃত্ত তার কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন কথা হচ্ছে যে পাই চিত্রটা আসলে কি বিষয়। পাই চিত্রটা হচ্ছে, মনে করো যে কোনো তথ্য মানে বা উপাত্ত যখন আমি এই বৃত্তের মাঝে স্থাপন করব, সেটা অবশ্যই অ্যাঙ্গেলের উপর নির্ভর করবে, মানে কোণের উপর নির্ভর করবে, তখন সেটাকে বলবো পাই চিত্র। তোমাদেরকে আমি আবার বলি, মনে করো যখন কোনো তথ্য বা উপাত্ত যখন আমি একটা বৃত্তের মাঝে উপস্থাপন করবো, যেমন গত দিনকে আমরা যে তথ্য উপাত্তগুলো কি করছিলাম, এই যে আয়তলেখ আঁকছিলাম, আয়তলেখ এঁকে এঁকে আয়তলেখের বা মাধ্যমে প্রকাশ করেছিলাম, মনে আছে? গতদিনকে দেখালাম যেটা, এভাবে আমরা কিন্তু আয়তলেখের মাধ্যমে দেখালাম। তো এটা একটা প্রসেস, পাই চিত্র। যে আমরা যে তথ্যগুলো দেখতেছি আমরা সেই তথ্যগুলো আমরা হচ্ছে আর এরকম আয়তলেখের মাধ্যমে না, আমরা আরেকটা প্রসেসে বের করতে পারি, সেটা হচ্ছে পাই চিত্র। সেটা কি করব, এই বৃত্তের মাঝে বসাবো। খেয়াল করে বুঝতে পারছো বিষয়টা? আমরা সেদিন গ্রাফ পেপারে আমি আয়তলেখ আঁকাইলাম, তথ্যপদগুলো আয়তলেখে বসালাম। তেমনি ভাবে আজকে যেটা করব সেটা হচ্ছে আর এই আয়তলেখে না, অন্য একটা লেখচিত্র আঁকবো, সেটার নাম দিয়েছি পাই চিত্র। সেটা কেমন জিনিস? সেটা হচ্ছে আমাদের এই তথ্য উপাত্তগুলো আমরা করব কি একটা বৃত্তের মাঝে, এই যে বৃত্তটা দেখতেছো এর মাঝে স্থাপন করব। যখন আমরা এই বৃত্তের মাঝে স্থাপন করব তখন সেটাকে বলবো কি পাই চিত্র। কথা কি বুঝতে পারছো? তোমরা কি এই পর্যন্ত বুঝেছো? না বুঝলে আমাকে বলতে পারো। আর তোমাদেরকে এটা বলে রাখি, যারা এখন মানে আছে প্রেজেন্ট আছো তারা সবাই চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোল দিয়ে দাও প্রথমত। আর একটা কথা, আমি যে বিষয়টা বুঝালাম পাই চিত্র বিষয়টা কি, পাই চিত্রটা তোমাদেরকে আমি আবার বলি। পাই চিত্রটা হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে তোমাদের তথ্য বা উপাত্তগুলো যেটা আছে সেই তথ্য উপাত্তগুলোকে যখন আমরা একটা বৃত্তের মাঝে স্থাপন করব বা বসাবো তখন সেটাকে বলবো কি পাই চিত্র। কিভাবে বসাবো সেটা তোমাদেরকে আমি দেখাবো, জাস্ট এই বিষয়টা আগে ক্লিয়ার হও। যে যখন তথ্য উপাত্তগুলোকে আমি যখন একটা বৃত্তের মাঝে বসাবো তখন সেটাকে বলবো কি আমরা পাই চিত্র। দেখো তো বুঝতে পারছো কিনা, কোনো সমস্যা আছে তোমাদের এ পর্যন্ত যে পাই চিত্র বিষয়টা কি? নো স্যার। কোনো সমস্যা নেই, নো ওকে। স্যার। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখো যে আমাদের কি করতে হয়, তোমাদেরকে একটু একটু সিস্টেম করে যে দেখাই, আমি পুরোটা আমি ফ্রি হ্যান্ডে একটু দেখাবো, পরে আমি পুরো ক্লিয়ার করব। মনে করো যে আজকে মনে করো যেহেতু আমাদের স্কুল খোলা নাই, তারপরে ধরে নিলাম যে আমাদের, মনে করো যে একটু বড় করে আঁকাই আমি, মনে করো যে আমাদের আছে শ্রেণী, এটা দিলাম শ্রেণী,
আর শ্রেণী দিলাম, শ্রেণী মনে করো যে এটা 6, তারপর দিলাম এটা আছে 7, আর একটা দিলাম আছে 8। দেখো খেয়াল করে বুঝুন কি, এটা 8 দিলাম, 3টা শ্রেণী দিলাম। তো এটা হচ্ছে যে ছাত্র মানে ছাত্রী সংখ্যা, মানে ছাত্রী কতজন ছাত্রী আছে সেটা। 6 এ মনে করো যে আজকে ক্লাসে উপস্থিত ছিল মনে করো যে আছে 50 জন, ক্লাস 7-এ মনে করো যে 75 জন, আর ক্লাস 8-এ মনে করো যে তোমরা মোটামুটি এখন যেটা আসছো মনে করো যে 40 জন। তো মনে করো যে এতগুলো স্টুডেন্ট, মানে ক্লাস 6-এ 50 জন, ক্লাস 7-এ 75 জন, ক্লাস 8-এ 40 জন, এতগুলো স্টুডেন্ট এখন উপস্থিত আজকে ক্লাসে মনে করো ছিল। তার বিষয়টা হচ্ছে যে এই যে তথ্যগুলো দেখছো যে ছাত্রী সংখ্যা 50 জন, 75 জন, 40 জন, যখন আমি বৃত্তের মাঝে স্থাপন করব তখন সেটা পাইচিত্র করবো। এখন খেয়াল করে দেখো যে আমরা একটা চিন্তা করব, এটা কিন্তু মোট, আমরা এখানে মোট লিখবো। যদি এইভাবে লেখা হয় না, মোট মোট যদি আমরা এখানে চিন্তা করি কত হয় দেখো তো, 75, 125, 165 হয় না বলো মোট? 165 কিন্তু সব ইংলিশে লিখে ফেলছে, আসলে বাংলায় হবে লেখাটা। হ্যাঁ, আমি সব ইংলিশে লিখছি, পরে ইনশাল্লাহ আমরা বাংলায় লিখবো। তো এই পর্যন্ত বিষয়টা কি বুঝতে পারছো? দেখো তো যে মোট আমরা কতজন হলো, 165 জন হলো, 165 জন মোট স্টুডেন্ট। তো মোট 165 জন স্টুডেন্ট আজকে আমাদের ক্লাসে উপস্থিত ছিল। তার ভিতরে ক্লাস 6-এ ছিল 50 জন, 7-এ ছিল 75 জন, আর 8-এ ছিল 40 জন। যখন এই স্টুডেন্ট গুলোকে আমি একটা এই যে বৃত্তের মাধ্যমে প্রকাশ করব, তখন সেটাকে আমরা পাইচিত্র বলবো। তো এখন কিভাবে আমরা বের করব? এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে মোট যে স্টুডেন্ট, মোট স্টুডেন্ট সেটা এই বৃত্তের মাঝে থাকবে, বৃত্তের মাঝে থাকবে। তাহলে এখন বলো তো দেখি যে বৃত্তের যে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না? 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি কোণের মাঝে এতগুলো স্টুডেন্ট থাকবে। তাহলে বলো তো দেখি এই 165 জন স্টুডেন্টের জন্য 360 ডিগ্রি বরাদ্দ না? মানে আমরা মোট 165 জন স্টুডেন্ট এর ভিতরে থাকবে, এর ভিতরে থাকবে। তাহলে 165 জন স্টুডেন্টের জন্য আমার 360 ডিগ্রি বরাদ্দ না? বরাদ্দ বলতে বুঝো তো, মানে ওর জন্য ওটা ফিক্সড করা, 360 ডিগ্রি ফিক্সড করা। কথা কি বুঝতেছো? কথা বলো, তোমরা কি লেটে শুনতে পাও আমার কথা? তাড়াতাড়ি অ্যান্সার দাও না কেন? স্যার আপনার ভিডিও স্টিল হয়ে গিয়েছে। স্থির হয়ে গেছে? কই, কি তো আছে যে চলতেছে? নো স্যার, ঠিক আছে। স্যার এখন ঠিক আছে। ও, তুমি বুঝতে পারছো কি, আমি হাত দিয়েছিলাম, এইভাবে হাত দিয়েছিলাম, মনে করছো যে তাহলে যে ভাই আমার ভিডিও স্থির হয়ে আছে। আর ভিডিও তো স্থির হয়েছে, আমি তো হাত নড়াচ্ছি না, আমি তো হাত এরকম করে রাখছি। যখন দেখবা নড়াচ্ছি আমি হাত, তখন যদি না দেখতে পারো তাহলে বুঝতে পারবো যে আমি আমার ভিডিও স্থির হয়ে গেছে। এখন কথা হচ্ছে তুমি আমাকে বলো আগে, মনে করো যে 165 জন স্টুডেন্ট আমাদের হলো, এখন এই 165 স্টুডেন্টকে আমি এই বৃত্তের মাঝে রাখতে চাচ্ছি, এই বৃত্তের মাঝে রাখতে চাচ্ছি। তাহলে আমরা বলতে পারি না যে 165 জন স্টুডেন্টের জন্য এই 360 ডিগ্রি কোণ বরাদ্দ? বলো। তা আমরা এখন একটা জিনিস লিখতে পারি না বলো তো দেখি, যদি 165 জন ছাত্রীর জন্য, 165 জন ছাত্রীর জন্য প্রয়োজন কত? 360 ডিগ্রি কোণ না বলো? 165 জন ছাত্রীর জন্য প্রয়োজন আছে 360 ডিগ্রি কোণ। তাহলে একজন ছাত্রীর জন্য কত হয় বলো তো দেখি? একজন ছাত্রীর জন্য প্রয়োজন তাহলে কত হবে? 360 ভাগ 165। তুমি কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। তাহলে আমরা যদি এখন মনে করো যে এই বৃত্তের মাঝে এই যে ক্লাস 6-এর যে 50 জন স্টুডেন্ট আছে তাদেরকে বসাতে চাচ্ছি, তা আমরা তাহলে কিভাবে বের করবো? দেখো বললাম যে 165 জন ছাত্রীর জন্য প্রয়োজন 360 ডিগ্রি কোণ, তাহলে একজন ছাত্রীর জন্য প্রয়োজন এত কোণ, সুতরাং 50 জন ছাত্রীর জন্য প্রয়োজন কত? 360 গুণন হচ্ছে 50 বাই 165। কথা কি বুঝতে পারছো? এটা কিন্তু ঐকিক নিয়মে করলাম, এটা কিন্তু অন্য কিছুই না, তাহলে ঐকিক নিয়ম জাস্ট। তোমরা বুঝার কথা, এতক্ষণ যেহেতু ক্লাস এইতে উঠে গেছো। দেখো এখানে 109 ডিগ্রি পাচ্ছি আমি, 109 ডিগ্রি, দেখো তো বুঝো কিনা? জি স্যার, ঠিক আছে, 109 109 ডিগ্রি হবে। ওকে, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যদি যদি আমরা এই যে ক্লাস 6-এর 50 জন স্টুডেন্টকে আমি বৃত্তের মাঝে নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাকে দিতে হবে কত? 109 ডিগ্রি। কথা কি বুঝতে পারছো? তাকে দিতে হবে কত? 109 ডিগ্রি।
জি স্যার। তোমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে এই যে মোট যে স্টুডেন্টরা আসছে 165 জন, এই মোট 165 জন স্টুডেন্টকে আমি তো বৃত্তের মাঝে রাখবো, বৃত্তের মাঝে রাখবো। তাহলে বৃত্তের মাঝে যে রাখতে চাই, তাহলে 165 জন স্টুডেন্টের জন্য আমার অ্যাঙ্গেল হবে 360 ডিগ্রি। কারণটা কি? কারণ বৃত্তের ভিতরে 360 ডিগ্রি কোণ আছে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন আমাদের একটা কাজ হচ্ছে কি, জি আমাদের স্যার। কাজ হচ্ছে যে এটাকে কি করব, 109 আমরা কিভাবে আঁকবো, 109 আমরা কিভাবে আঁকবো। তখন আমরা করতে হবে কি, এই যে বৃত্তের কেন্দ্রটা আমি পেয়ে গেছি, তাহলে আমরা করব কি, প্রথমে একটা স্ট্রেট কাট লাইন টানবো, এভাবে সুন্দর করে একটা লাইন টেনে নেব। কথা কি বুঝেছো? লাইন টেনে নিলাম, টেনে নেওয়ার পরে আমাদের কাছে যে চাঁদা আছে, তোমাদের কাছে যাদের চাঁদা আছে, এই চাঁদাটা কি করবা, এই যেভাবে যুক্ত করবা। কিভাবে যুক্ত করবা দেখো, যদিও আমার চিত্রটা একটু নিচে উপরের দিকে হয়ে গেছে, এই জন্য একটা সমস্যা হবে, আমি জাস্ট একটা আইডিয়া করে করতেছি, পরে আমি ঠিক করে দিব সব। আর একটা যখন আমি এক্সাম্পল দিব তখন তুমি বিষয়টা ঠিক করবো। দেখো এই যে চাঁদাটা দেখতেছো, এই চাঁদার যে এই যে এই দাগটা, তোমরা তো জানো মনে হয়, এটা তো জানার কথা, আমি তো 7-এ মনে হয় এটা তোমাদেরকে দেখাইছি। এই যে এই দাগটার সাথে এই দাগটা মিলে যাবে, বুঝতেছো? আর এখানকার এই যে দেখতেছো একটা সূর্যের মতো এখানে একটা দাগ আছে, একটা পয়েন্ট দেখছো, এই সোজা একটা দাগ আসছে, এই সোজা একটা দাগ আসছে, মিলে একটা পয়েন্ট আসছে, সেই পয়েন্টটা হবে কি এখানকার পয়েন্ট। তো এইভাবে আমরা যুক্ত করলাম। দেখো তোমরা পারো না এটা? বলো। এই যে যুক্ত করলাম, করার পরে আমরা করবো কি, 109 ডিগ্রি কোণানো করবো। কিভাবে দেখো, এই যে এখান থেকে খেয়াল করো, এটা 0 ডিগ্রি, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 100। এরপর দেখো কি হচ্ছে আমাদের, 109, তার মানে 109 মানে বলতে বুঝাচ্ছি আমি, এই যে 10 থেকে একটু কম, অর্থাৎ এই যে ঠিক এই সোজা, দেখো খেয়াল করে, মানে বিষয়টা হচ্ছে এখানে পড়বে। আমি তোমাকে একদম এক্স্যাক্টলি চিত্রটা নিচে উপরে হয়ে গেছে তো এখানে দেখানো সম্ভব হলো না। তো বিষয়টা আমি দেখো খেয়াল করে, এই যে এটা হবে, বুঝতে পারছো? এখানে যে কোন উৎপন্ন করলো, এটা হচ্ছে 109 ডিগ্রি। তো 109 ডিগ্রি কার জন্য বরাদ্দ বলো? ক্লাস 6 এর জন্য না? এই যে ক্লাস জি 6 স্যার। এর জন্য 50 জন, তার মানে আমরা এখানে এই জায়গাটুকু লিখবো হচ্ছে 50 জন শিক্ষার্থী, মানে বা ছাত্রী। কথা কি বুঝতে পারছো? এই যে এইভাবে যে প্রকাশ করব আমরা, আহ, সেটাকে আমরা বলবো পাই চিত্র। আবার পরবর্তী যখন 75 জনকে নিব, আমরা ঠিক এভাবে বের করে নেব 75 জনের জন্য কত ডিগ্রি হয়, 75 জনের জন্য কত ডিগ্রি হয় সেটা কিন্তু আমরা বের করে নেব। বের করে নিয়ে আবার কিন্তু সেই মানটা এখানে বসাবো, এই জায়গাটায় বসাবো। কথা কি বুঝতে পারছো? তোমরা কি সিস্টেমটা বুঝেছো? জি স্যার। ওকে, আমি একটা এক্সাম্পল দিই। আর এটা তো আমি আন্দাজে একটা দিছিলাম, মানে একটা একটা নিজের মতো করে একটা আমি দিছিলাম, সেটা দেখালাম। এখন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেবো, দেখো খেয়াল করে। এক্সাম্পলটা আমি বই থেকে নিয়েছি, দেখো বইয়ে আছে তোমাদের। এক্সাম্পলটা দেখো, বলতেছে কোনো এক বছরে, মানে কোনো একটা বছরে দুর্ঘটনাজনিত কারণে সংগঠিত মৃত্যুর সারণী নিচে দেওয়া হলো, একটি পায়চিত্র আঁকো। কথা বুঝো? তোমাকে বলতেছে কোন এক বছরে দুর্ঘটনাজনিত কারণে সংগঠিত মৃত্যুর সারণ নিচে দেওয়া হলো, একটি পায়চিত্র আঁকো। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানকার যে সারণীটা দেওয়া আছে, কেমন দেওয়া আছে দেখো। বাসে দুর্ঘটনা ঘটছে হচ্ছে মৃত্যুর সংখ্যা 450 জন। ট্রাক থেকে সংঘটিত যে দুর্ঘটনা হয়েছে তার জন্য মৃত্যুবরণ করছে 350 জন। কার মানে প্রাইভেট কারের জন্য যে দুর্ঘটনা ঘটছে তা থেকে মৃত্যুবরণ করছে 250 জন। নৌযান, নৌযান বুঝো তো, মানে লঞ্চ, স্টিমার, তারপর আছে যে স্পিড বোট, তারপরে আরো যেগুলো আছে, মানে পানিপথে যেগুলো চলে, সেই দুর্ঘটনা ঘটছে সেখানে 150 জন। সেই বছরে মোট মৃত্যুবরণ করছে দুর্ঘটনার কারণে 1200 জন। কথা কি বুঝতে পারছো? এখন আমাদের করতে হবে কি, একটা পায়চিত্র আঁকতে হবে। তোমরা কি ক্লিয়ার বুঝেছো বিষয়টা? পায়চিত্র আঁকতে হবে। তোমাদেরকে আমি বললাম কি, যে পায়চিত্র মানে সেই বিষয় যেটা হচ্ছে আমাদের যে এই যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো একটা বৃত্তের মাধ্যমে যখন আমি প্রকাশ করবো বা বৃত্তের ভেতরে যখন প্রকাশ করবো, তখন সেটাকে পায়চিত্র বলবো। এখন কথা হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তো যে মোট আমার যে মৃত্যুর সংখ্যা কত, 1200 না? তাহলে এই 1200 জন আমাদের পুরো বৃত্তের ভিতর থাকবে না? কথা ক্লিয়ার? জি স্যার। এই 1200 জন পুরো বৃত্তের ভিতরে থাকবে। তা আমরা তাহলে পুরো বৃত্তের যে কোণটা কত আমরা জানি, 360। আমি দেখালাম এই যে এখানে যে পুরো কোণটা উৎপন্ন করে এই কেন্দ্রে, যে সেটা হচ্ছে 360। তাহলে আমরা এখন লিখতে পারি না, দেখো যে
1200 জনের জন্য প্রয়োজনীয় কোণ কত বলো? 360। 1200 জনের জন্য, সরি জন্য লেখা হয়নি, 1200 জনের জন্য প্রয়োজনীয় কোণ আছে 360। এখন তাহলে আমরা ঐকিক নিয়মে যদি করতে চাই, তো সুতরাং একজনের জন্য প্রয়োজনীয় কোণ 360 বাই 1200 না বলো? এরপরে আমরা যদি বাসে যে দুর্ঘটনা ঘটছে সেক্ষেত্রে কতজন? 450 জন। তা আমরা লিখতে পারি না, সুতরাং 450 জনের জন্য প্রয়োজনীয় কোণ 360 গুণ 450 বাই 1200 কত হয় দেখো তো একজন, কত হয়? একটা শূন্য একটা শূন্য কাটা, একটা শূন্য শূন্য কাটা, তার মানে 3 × 36, 3 গুণ 45। ঠিক আছে দেখো, দেখো তো বুঝো কিনা, এটা 135 ডিগ্রি হয়, একজন 135 ডিগ্রি হচ্ছে। তার মানে আমরা দেখলাম যে আমরা কেন এই যে এটা দেখো 1200 জনের জন্য প্রয়োজনীয় কোণ 360 ডিগ্রি কেন বললাম, কারণটা হচ্ছে দেখো আমরা যখন এই তথ্যগুলো আমরা একটা পাই চিত্রে বসাবো তখন কিন্তু এই যে 1200 জনকে বসাতে হবে। আমার কথা কি ক্লিয়ার? এই 1200 জনকে কিন্তু তুমি পাই চিত্রে বসানো লাগবে। তো এই জন্য আমরা পাই চিত্র যেহেতু 360 ডিগ্রি কোণ আছে, তোমাকে আমি বললাম যে যদি একটা পাই চিত্র আঁকি সেই বৃত্তটা হচ্ছে এই কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন যদি আমি 360 ডিগ্রি কোণটাকে, তাহলে দেখো 1200 জনকে আমি বসাতে চাচ্ছি ওই 360 ডিগ্রির ভেতরে, সেজন্য আমি এখানে লিখে নিলাম যে 1200 জনের জন্য প্রয়োজনীয় কোণ আছে 360 ডিগ্রি। এখানে কি কোনো সমস্যা আছে তোমাদের? আমাকে বলতে পারো স্যার এখানে প্রবলেম আছে, আমি বুঝাই দেবো তোমাদের। নো স্যার। আমি কেন 360 ডিগ্রি করলাম, কেন 450 এর জন্য করে নিলাম, কোনো সমস্যা নেই না? ওকে, নো স্যার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কিভাবে করব, আমরা কিন্তু অবশ্যই এটা গ্রাফ পেপারে, গ্রাফ পেপারে খাতায় এটা করা লাগবে, সুন্দরভাবে আঁকবো। তো আমি সেটা সুন্দরভাবে আঁকার জন্য দেখো তোমাকে কিন্তু একটা এরকম করে একটা ই লাগবে, মানে এটা তোমরা অবশ্যই ই দিয়ে করবা, কলম দিয়ে না, মানে অর্থাৎ হচ্ছে কি বলে পেন্সিল দিয়ে করবা। আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি কলম ইউজ করতেছি, ঠিক আছে? কিন্তু তোমাদেরকে অবশ্যই কি করা লাগবে? পেন্সিল দিয়ে করা লাগবে। এখন সুন্দর করে একটা বৃত্ত আঁকবা। দেখো এই যে একটা কেন্দ্র নিয়ে, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত আঁকলাম। দেখো বুঝো কি না? দেখো সুন্দর করে একটা বৃত্ত আঁকবা। কথা কি বুঝতে পারছো? এখন দেখো আমি কিন্তু, তোমরা যে দেখতে পারতেছো কিনা, এই যে দেখো কেন্দ্র কিন্তু পেয়ে গেছে, এই যে কেন্দ্র, এই যে কেন্দ্র। কারণ কেন্দ্র পাওয়ার পরে আমরা কি করব বলো, মনে আছে না? আমরা করব কি, এই যে কেন্দ্র থেকে এর উপরে একটা সুন্দর করে একটা রেখা আঁকবো, মানে অনেক সুন্দর করে একটা এই যে রেখা আঁকলাম। ঠিক আছে, বুঝতে পারছো? এই যে রেখাটা আমি এঁকে নিলাম। এখন কথা হলো দেখো, এই যে 450 জন যে বাসে দুর্ঘটনা ঘটে মারা গেছে, তার জন্য আমাদের প্রয়োজনীয় কোণ কত বলতো? 135 না? এটা খেয়াল করে দেখো, 135 না? জি স্যার। ওকে, জি স্যার। 135টা কিভাবে আঁকবো দেখো, তাহলে 135টা আঁকার ক্ষেত্রে আমরা করবো কি, এই সাদাটা নিলাম, এই সাদাটা নিলাম, নেওয়ার পরে আমি বললাম কি দেখো, আবার তোমাদেরকে আমি একটু বলি, এই যে এখানে একটা পয়েন্ট দেখতেছো, এই জায়গাটা মানে এই সোজা করে 90 ডিগ্রি বরাবর একটা পয়েন্ট আসছে, মানে রেখা আসছে, আর এই 0 ডিগ্রি বরাবর একটা রেখা আসছে। দুইটা রেখা দেখো একটা জায়গায় মিলিত হয়েছে, এই যে সূর্যের মতো দেখা যাচ্ছে, এই যে এখানে একটা বিন্দু মিলিত হয়েছে। তাহলে আমাদের কি হবে, এই বিন্দুতে আমাদের এই পয়েন্টটা আমরা যুক্ত করব, আর এই রেখাটা এই রেখার সাথে মিলিত হবে। কথা কি বুঝতে পারছো? এখন এখন নেটে সমস্যা দেখা দিচ্ছে, আমি বুঝতে পারতেছি আমার এই কাজ করতেছে না, আমি বলতেছি বাট আমার স্থির হয়ে আছে চিত্রটা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি এ পর্যন্ত বুঝেছো? জি স্যার। তাহলে আমরা করবো কি এখন, এই যে যুক্ত করলাম, দেখো এই যে যুক্ত করলাম, দেখো এই যে যুক্ত করতেছি, এই যে যুক্ত করলাম। এখন দেখো তো আমাদের কত ডিগ্রি দরকার, 135 না? দেখে আসলাম। তাহলে 135 কিভাবে করব দেখো, এই যে 0, তারপরে এই যে 135 মানে এই যে 30। নেটে এত সমস্যা দেখা দিচ্ছে, আমি তো দেখাতে পারতেছি না। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে 130
আর এই যে 135 দেখো মানে এই পর্যন্ত 40 হয়। তোমরা কি দেখতে পারতেছো আমি যেটা বুঝাচ্ছি? জি স্যার কিছুটা দেখতে পাচ্ছি। না মাঝে মাঝে বেঁধে যাচ্ছে তো আমি যখন কথা বলতেছি তখন তো দেখাচ্ছে না আমার হাত। আমি তো বুঝতে পারতেছি না, এটা বিশাল প্রবলেম। আমি যখন তোমাকে দেখাচ্ছি তখন আমার হাত সেখানে নড়তেছে না, অন্য জায়গায় যাচ্ছে। আবার দেখা শোনো, আমরা তাহলে 135 তাহলে কোনটা হবে বলো তো একজন? এই যে 40 এই যে 30 তাহলে 135 এটা হবে না বলো? এই যে এটা হবে না? জি স্যার। এটা হবে 135। তাহলে জি স্যার। এই পয়েন্টটা আমরা লিখে নিলাম, দাগায় নিলাম। দেখো যা না বুঝতে হলে আমি তোমাদের আবার বলি, আমরা কিন্তু উপরেরটা চিন্তা করবো না, উপরে একটা কোণ আছে নিচেও একটা কোণ আছে। নিচের গুলো যে 0 10 20 30 40 50 দিয়ে 30-এর পরে এই যে 35 এই যে এটা নিলাম। এখন আমরা করব কি, এই যে দেখা আসলাম কিছুক্ষণ আগে, এই যে এইভাবে যুক্ত করব, এইভাবে আমরা এই যুক্ত করে দিলাম। দেখো বুঝো কিনা? এই যে এইটুকু হলো 135 ডিগ্রি কোণ। তাহলে আমরা এখানে লিখবো কি, আমরা বাসের যে দুর্ঘটনা ঘটছিল সেই বিষয়টা আমরা এখানে লিখবো। কথা কি মনে থাকবে? তার মানে আমরা এখানে লিখবো কি বাস, মানে এই অংশটুকু হবে কত বাস, এই অংশটুকু কত হবে বাস। এখন তোমরা যদি মনে করতে পারো এখানে লিখে নিতে পারো 135 ডিগ্রি কোণ, তা লিখতে পারো, কোনো সমস্যা নাই। সরি 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 সরি, এটা হবে 135 ডিগ্রি কোণ, মানে এটা উপরে হবে, ঠিক আছে? এটা লিখে দিতে পারো। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন খেয়াল করে দেখো বাসেরটা জি শেষ স্যার। করলাম, বাসেরটা শেষ করলাম। এখন ট্রাক, দেখো ট্রাক, ট্রাক কতজন? 350 জন। ট্রাকে 350 জন মারা গেছে। তাহলে আমরা একই রকম ভাবে আবার করব যে 1200 জনের জন্য প্রয়োজনীয় কোণ হচ্ছে 360। আবার যদি দেখো 1200 জনের জন্য প্রয়োজনীয় কোণ 360, এটা করলাম। এখন আমরা দেখবো 1200 জনের জন্য যদি বের করছি তাহলে এরকম ভাবে আবার আমরা বের করে নিতে পারবো না বলো? সুতরাং একজনের জন্য প্রয়োজনীয় কোণ 360 ভাগ 1200। সুতরাং আমরা কি করব, এই যে 350 জনের জন্য, তার মানে আমাদের যে ট্রাকে মারা গেছে কতজন? 350 জন। তো সুতরাং 350 জনের জন্য, আজকে নেটে খুবই প্রবলেম দেখা দিচ্ছে, 350 জনের জন্য প্রয়োজনীয় কোণ 360 গুণন 350 বাই 1200। বলতে পারবা কত হবে এটা? স্যার স্যার 105। 105 ডিগ্রি, ঠিক তো? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে 105 এই যে ডিগ্রি। তাহলে আমরা 105 ডিগ্রি এখন কিভাবে বসাবো? দেখো 105 ডিগ্রি বসানোর ক্ষেত্রে আবার আমরা সাজা নিব, আমাদের যে চিত্র নেব। এখন দেখো খেয়াল করে, এখন কিন্তু আমাদের এই রেখাটাকে ধরবো, এই রেখাটার সাথে এই যে এই রেখাটা মিলাবো, এই রেখাটা মিলাবো, বুঝতে পারছো? এই রেখাটা মিলাবো। দেখো আবার এই যে দেখো, খেয়াল করো মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিবা। সেটা কি করব বুঝেছো কিনা? এই যে দেখছো, দেখতে পারতেছো না অবশ্য, এই যে দেখো এবার বুঝো কিনা। এই যে নিচের যে লাইনটা, সাদার যে লাইনটা, সেই লাইনটা এর সাথে যুক্ত করলাম, এর সাথে যুক্ত করে এখন 105। তাহলে 105 কোনটা যাবে? 105 যাবে আছে 100। দেখো বুঝো কিনা, 105 হচ্ছে মূলত এইটা, এটা হচ্ছে 105। বুঝতেছো বিষয়টা? তাহলে আমরা করবো কি, এখন এই যে যুক্ত করে দেব, এই যে যুক্ত করলাম, এই যে বুঝতে পারছো? এই যে 105 মানে এটা হচ্ছে 105, আমরা যদি লিখি সমস্যা নাই, 105 ডিগ্রি। এটা ছিল ট্রাক। কি কথা কি বুঝতে পারতেছো তো শিক্ষার্থীরা? জি স্যার। ওকে, জি স্যার। এখন তাহলে এখানে গেল, এইটা গেল। আর এখনো কি কি বাদ আছে? কারে আছে 250 জন, নৌযানে 150। এখন দেখো তো, আমরা এতগুলো লাইন বারবার না লিখে আমি যদি সংক্ষিপ্ত করে একটা কথা লিখি, সমস্যা আছে? দেখো তো, যে লিখতে পারলাম যে আবার সংক্ষিপ্ত করে লিখতেছি, 250 জনের জন্য প্রয়োজনীয়, 250 জনের জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় কোণ, প্রয়োজনীয় কোণ সেটা কিভাবে বের করবো বলো? একই কথা, 360 গুণন 250
বাই 1200। দেখো তো বুঝো কিনা, একবার এটা আমি একবারে করলাম, অতবার না লিখে লিখে একবারে করে দিলাম। দেখো তো বুঝো কিনা, 360 গুণ 250, 360 গুণন 250 ভাগ হচ্ছে কত 1200। এই যে 1200 নিলাম, কত হয় 75 ডিগ্রি। স্যার 75 ওকে, তাহলে 75 ডিগ্রিটা আমি দেখে নিই এবার। দেখো তাহলে 75 ডিগ্রি যখন করব তখন আবার এই রেখাটা কিন্তু আদর্শ রেখা হবে। মানে এই আদর্শ রেখা বলতে বোঝাচ্ছি আমি যে এই রেখাটা আমাদের কি বলবো, এই রেখার সাপেক্ষে আমরা করতে হবে। তো যখন আবার আমি যখন এটা নিব, সাদাটা নিলাম, সাদাটা নেওয়ার ক্ষেত্রে কি করব, এর সঙ্গে আদর্শ করে নেব। দেখো বুঝো কিনা, এই যে মিলালাম, এই যে 0 মিলালাম, তাহলে 75 ডিগ্রি কোনটা হচ্ছে, 75 ডিগ্রি হইতেছে তোমার, 75 ডিগ্রি হচ্ছে এই যে 70, এই যে 75। কথা কি বুঝেছো কি, দেখতে পারতেছো, এই যে 75, এই যে 70, এই যে 70, এই যে 75, মানে এই যে একটা 75, এই যে একটা আসলো, এই যে এখানে এটা হচ্ছে আমাদের 75। তাহলে আমরা এখন যদি যুক্ত করি এইভাবে, এই তো, তার মানে এটা হচ্ছে কি আমাদের 75 ডিগ্রি। এটার নাম দিলাম কার, কার। তো বাকি প্রিয় শিক্ষার্থী কিন্তু বাকিটা দেওয়ার দরকার নাই, বাকিটা পারবা। এইটা হচ্ছে তোমার হচ্ছে কত, এই যে এই কোণটা হচ্ছে নৌযান, এটা হবে কি নৌযান, এটার করার দরকার নেই, এটা হয়ে যাবে এভাবে অটোমেটিকলি, এটা হয়ে যাবে, এটা নৌযান। দেখো বুঝো কিনা, নৌযান বানানটা ভুল উত্তর হবে। হ্যাঁ, দেখো বুঝো কিনা। এখন এই ডিগ্রি কত হবে বের করতে পারবে একজন, নৌযানের জন্য কত ডিগ্রি হবে বলতে পারবে একজন? স্যার 45 45 ডিগ্রি। 45 আমরা হবে। অন্যভাবে আমরা এটা এখানে দেখায় আসি আবার। এবার দেখে আসছি যে সুতরাং এবং 150 জনের জন্য প্রয়োজনীয় কোণ, সেটা কত হবে, 360 গুণ 150 বাই হচ্ছে কত 1200। তুমি একজন বললা 45 ডিগ্রি হবে, সে 45। তা আমরা এখানে এই 45টা এখানে লিখে দিতে পারি, কোনো সমস্যা নাই, বা না লিখলেও কোনো সমস্যা নাই। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এই যে যেটা আমরা করলাম, তুমি যদি নাও লিখো কোনো সমস্যা না, লিখলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তার মানে আমি যে লিখলাম সেটা আছে, এটা আমাদের পাই চিত্র। তোমরা কি এখন প্রশ্ন কোনো আছে তোমার? এটা আমাদের পাই চিত্র, কত সোজা না বলো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের কাজটা কি, তোমাদেরকে যে আবার আমি রিভিশন দিই একটু, সেটা হচ্ছে প্রথমে আমরা একটা বৃত্ত আঁকাই নিব, আঁকাই নিয়ে দেখবো যেহেতু বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তা আমাদের প্রথমে খেয়াল করে দেখবো যে আসলে আমাদের মোট কতজন আছে। তা আমরা দেখলাম এখানে মোট আছে 1200 জন আছে। তারপর আমরা বুঝতে পারছি যে 1200 জনকে আমাদের এই বৃত্তের ভিতরে স্থাপন করতে হবে, 1200 জনকে আমাদের এই বৃত্তের ভিতরে স্থাপন করতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখে নিব যে 1200 জনের জন্য তাহলে প্রয়োজনীয় কোণ কত। তা আমরা দেখে নিলাম যে যেহেতু কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে এই 1200 জনের জন্য প্রয়োজন আছে 360 ডিগ্রি। সেজন্য আমি লিখলাম যে 1200 জনের জন্য প্রয়োজন কোণ আছে 360 ডিগ্রি। তাই একজনের জন্য কত, তারপর দেখলাম বাসের জন্য 450, সেজন্য লিখলাম যে 450 জনের জন্য প্রয়োজনীয় কোণ হচ্ছে এত। সে দেখলাম হচ্ছে 135 ডিগ্রি কোণ। তো 135 ডিগ্রি কোণটাকে কিভাবে আমি এখানে আঁকবো, আঁকার ক্ষেত্রে তুমি প্রথমে একটা বৃত্ত আঁকাই নিলা, আঁকার পর একটা কেন্দ্র পাবা, কেন্দ্র থেকে এই বরাবর একটা আমি নিলাম, কি বলো, রেখা টানলাম। এখন এই রেখাটাকে আদর্শ রেখা ধরে এই রেখার সাহায্যে, মানে সাদার সাহায্যে আমরা 135 ডিগ্রি কোণ বের করে নিলাম, করে নিয়ে ওখানে বাস লিখে দিলাম যে এই অংশে বাস, বাসের দুর্ঘটনায় মানুষ মারা গেছে। তারপর আবার অনুরূপভাবে 105, 75 এবং 45 ডিগ্রি কোণ আমরা বের করে নিলাম। তারপর এখানে বললাম ট্রাক, এটা কার, এবার নৌযান। এই যে এইভাবে যে আঁকলাম সেটা হচ্ছে পাইচিত্র। এখন বলো তো দেখি, এই যে আঁকার প্রসেসটা যে আমি শেখালাম, এখানে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা? নো স্যার। কারোর প্রবলেম নেই? তোমরা তো অনেকজন প্রায় প্রেজেন্ট আছো, তোমরা কি সব অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো সবাই? অ্যাটেন্ডেন্স জি কি দিয়েছো? স্যার স্যার। হ্যাঁ, এখন আমাকে বলো যে তোমাদের কোনো প্রবলেম নেই না? নো স্যার, কোনো প্রবলেম নেই। নো স্যার। নো ওকে, স্যার নেই তো যদি না থেকে থাকে তাহলে আমি আরেকটা বিষয় শেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। একটা বিষয় শেখাবো, কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতা।
এটার বাংলা যে মানে থেকে বুঝতে পারতেছো বিষয়টা কি বোঝাচ্ছে? কেন্দ্রীয় প্রবণতা। প্রবণতা মানে কি বলতে পারবা কেউ একজন? মানে এমনিতে বাংলা অর্থ কি প্রবণতা? কোনো কিছু বাড়া। কি যেমন কিছু বাড়ানা। প্রবণতা হচ্ছে এটাও একটু বলতে পারো, একদম ওইটা একটা অর্থ দাঁড়ায়। তো এইটা হচ্ছে স্যার প্রবণতা আসক্ত। বলতে আসক্ত বলতে পারবা। সুন্দর একটা কথা বলছো। ঝোঁক, একটা ঝোঁক বলতে পারো। এই প্রবণতা সম্পর্কে আসক্ত বলতে পারো। আর একটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা, সেটা ঝোঁক বলতে পারো। ঝোঁক, ঝোঁক বুঝো তো এবার? আর ঝোঁক না বুঝলে তো আবার সমস্যা। ঝোঁক বুঝো তো? মানে ঝোঁকটাও কিন্তু আসক্তর মতোই। বিষয়টা হচ্ছে যে কেন্দ্রীয় প্রবণতা কি জানো? কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে সেই বিষয় যে মনে করো কোনো কিছুর দিকে, মানে কেন্দ্র থাকে না কোনো কিছু একটা। মনে করো যে তুমি, যেমন জি আমাদের স্যার। বৃত্তের একটা কেন্দ্র ছিল। তো এই বৃত্তের কেন্দ্রের দিকে আমাদের যে একটা ঝোঁক, অর্থাৎ ওখানে যাওয়ার যে একটা প্রবণতা, সেটাকে পুরো কেন্দ্র প্রবণতা। মনে করো যে আমি এখানে জিনিস একটা পয়েন্ট লিখলাম, দেখা যাচ্ছে যে অনেকগুলো মানুষ এখানে গ্যাদারিং করতেছে। এখানে অনেকগুলো মানুষ এসে গ্যাদারিং করতেছে। গ্যাদারিং গ্যাদারিং তো পুরো মানে জড়ো হইতেছে। এই যে জড়ো হচ্ছে কোথায়? এই যে এই বিন্দুতে জড়ো হইতেছে। এই যে জড়ো হওয়ার যে প্রবণতা কেন্দ্রের দিকে, তাকে বলবো যে কেন্দ্রীয় প্রবণতা। মানে কেন্দ্রের দিকে যে একটা ঝোঁক হচ্ছে, সবাই মিলে ওই জায়গাতে যেতে চাচ্ছে, বুঝতে পারছো বিষয়টা? মানে জড়ো হতে যাচ্ছে, সেটাকে বলবো কি আমরা কেন্দ্রীয় প্রবণতা। এই যেহেতু এই পয়েন্টটাকে আমি যে কেন্দ্র ধরি, এই পয়েন্টটা ধরলাম কেন্দ্র, যে ঢাকা শহরের এই পয়েন্টটা যে কেন্দ্র পয়েন্ট একটা, এখানে সব মানুষ যেন কি কারণে যাই হোক এই ঝুঁকতেছে, মানে ওইদিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, তখন এই পয়েন্টটাকে বলবো আমরা কেন্দ্রীয় প্রবণতা। মানে এই যে বিষয়টা দেখতেছো, যে কেন্দ্রের দিকে যে একটা ঝোঁক বা যাওয়ার যে গ্যাদারিং হওয়ার যে একটা প্রবণতা দেখতেছো, সেটাকে বলবো আমরা কেন্দ্রীয় প্রবণতা। কথা কি বুঝতেছো? জি স্যার। তোমরা এটা খেয়াল করে স্যার দেখবা। একটা খেয়াল করে দেখো, যে মনে করো আমি কিছু তথ্য লিখলাম। মনে করো যে আমি এখানে 4, 5, 6, আবার 4 লিখছি, 3 লিখছি, আবার 4 লিখলাম, আবার দেখো মোটামুটি 7 লিখলাম। দেখো এতগুলো তথ্য আমি লিখলাম, 4, 5, 6, 4, 3, 4, 7। এখন খেয়াল করে দেখো যে এই তথ্যগুলো থেকে একটা খেয়াল করে দেখবা যে একটা তথ্য দিকে কিন্তু মানে 4, এই যে 4টা দেখতেছো 3বার আছে। এই 4 যে আছে সেটা কয়বার আছে? সেটা কিন্তু 3বার আছে। দেখছো বিষয়টা? তার মানে আমরা এখন দেখতেছি এই তথ্যগুলোর ভিতর থেকে 4 যে সংখ্যাটা, সেদিকে ঝোঁকার সম্ভাবনা বেশি। দেখো বিষয়টা, তাই না? এখানে যে আমাদের 4 যে সংখ্যাটা আছে, এই 4 সংখ্যার দিকে কিন্তু তার মানে ঝোঁকার বা প্রবণতা কিন্তু বেশি, মানে ওখানে গ্যাদারিং হওয়ার সম্ভাবনা বেশি। কারণ ওখানে দেখো 4টা তথ্য আছে। এই যে এরকম যে তথ্যগুলো যে একটা কেন্দ্রের দিকে যে একটা ধাবিত হবে বা ঝুঁকে যাবে, বা আরটা আমরা বলতে পারি যে আকর্ষিত হবে বা আসক্তিত হবে, সেটার নামই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কথা কি বুঝতে পারছো? তোমাদেরকে এটা আগামী ক্লাসে এটা আমার বিস্তারিত আবার শেখাবো, যেহেতু সময় নেই, এটা কেটে যাবে। তো একটা জিনিস মনে রাখবা, কেন্দ্রীয় প্রবণতা মানে কোনো কিছু যে কেন্দ্রের দিকে যে যাওয়ার যে একটা প্রবণতা দেখা যায়, সেটাকে বলবো কি আমরা কেন্দ্রীয় প্রবণতা, মানে কেন্দ্রের দিকে। যেমন বলছিলাম যে এই বিন্দুতে দেখো অনেকগুলো মানুষ জড়ো হওয়ার সম্ভাবনা আসছে বা জড়ো হতে চাইতেছে, তার মানে এই বিন্দুটাকে আমরা বলবো কি কেন্দ্র প্রবণতা। কেন্দ্রের দিকে একটা প্রবণতা হবে। তাহলে একটা এক্সাম্পল দিলাম, স্যারের দিকে কিন্তু অন্যরা আবার আসার সম্ভাবনা আছে, কারণ স্যার এখানে কিন্তু 3টা আছে। এরকম অনেক এক্সাম্পল আছে, সেটা তোমাদেরকে আগামী ক্লাসে আমি একটু বিস্তারিত বলে তারপরে ওখান থেকে কিছু জিনিস শেখাবো, ঠিক আছে? তো তোমাদের কি কোনো সমস্যা আছে এই বিষয়ে?